আজকে যে বহুল প্রচারিত জনগণের ট্যাক্সের পয়সায় যে ভারতীয় জনতা পার্টির যে আজকে প্রধানমন্ত্রীকে এনে যে জনসভা হলো, আমরা যেটা বলছিলাম এটা সরকারি পয়সায় এবং সরকারি যে মেশিনারিকে দিয়ে আগাম ভারতীয় জনতা পার্টির নির্বাচনী প্রচার সেরে নেওয়ার যে একটা অপচেষ্টা, তাই প্রমাণিত হলো যে এতে বহু কোটি টাকা খরচ হয়েছে এবং গোটা প্রশাসনকে অচল করে দিয়ে রাজ্যের যে অনেক পরিষেবার বিপর্যয় ঘটেছে, মানুষকে অনেক অসুবিধায় ফেলা হয়েছে। যাই হোক, এগুলি পরবর্তী সময়তে বলার আরও সুযোগ হবে। আমি যে কথাটা বলতে চাই যে এত কিছুর পরও ত্রিপুরা রাজ্যের মানুষ অন্তত এটা সরকারি পয়সায় পার্টির প্রচার উদ্দেশ্য হলেও, যেহেতু প্রধানমন্ত্রী তাদের দলের সরকারের 5 বছরের মেয়াদের একদম শেষ প্রান্তে এসছেন, এটা অনেক যে আশায় বা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন প্রধানমন্ত্রী বোধহয়, যে বিগত 5 বছরের মানুষের যে ধুমায়িত ক্ষোভ ভারতীয় জনতা পার্টির দলের সরকারের যে গত নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি পালন না করায় যেভাবে মানুষ হতাশ হচ্ছিলেন, অন্তত তার কারণ ব্যাখ্যা করবেন। এবং যেটা অন্যান্য ক্ষেত্রে আমরা দেখি, আমাদের প্রধানমন্ত্রী যে অগ্রিম ঘোষণা না করলেও যে কোনো জায়গাতে এরকমভাবে নাটকীয়ভাবে যে কোনো রাজ্যের জন্য বা কোনো অঞ্চলের জন্য কিছু নতুন নতুন প্রকল্প ঘোষণা করে থাকেন, হয়তোবা এরকম কিছু করবেন। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের, হতাশার যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি যে এই রাজ্যের জনগণের কোটি কোটি টাকার অপচয় ঘটালেন, কষ্টের মধ্যে ঠেলে দিলেন এবং এটাকে যে একটা জনসভা হলো, তিনি দেশের প্রধানমন্ত্রী হিসাবে যে তার যে প্রধানমন্ত্রীর পদের যে উচ্চতা, গরিমা, এটাকে নিচে নামিয়ে যে ভারতীয় জনতা পার্টির নেতা হিসেবে বক্তৃতা রাখলেন। তো এখানে যে তিনি বলতে গিয়ে প্রথমত কি বলছেন এই রাজ্যের মধ্যে বহু কিছু হয়েছে এবং 2-1টি প্রকল্পের উল্লেখও করলেন। আমি জাস্ট তার কিছু উল্লেখ করছি। বলছেন আগরতলা বিমানবন্দর, যেটা মহারাজা বীর বিক্রমানিক্য ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হিসাবে বলা হয়েছে, কিন্তু এই প্রকল্প তো মোদী সরকার আসার আগের থেকে শুরু হয়েছিল এবং নামকরণ করা হয়েছে, ঘোষণা হয়েছে ইন্টারন্যাশনাল, কিন্তু তার তো কোনো উদ্যোগ দেখি না। বরঞ্চ যে আমাদের আভ্যন্তরীণ যে বিমান আরও কমেছে, আন্তর্জাতিক বিমান একটা নামার বা অদূর ভবিষ্যতে কখন নামবে তার কোনো দিশা নেই, তার হদিশ নেই। দ্বিতীয়ত বলেছেন যে তার সরকার এসে বা এই ডাবল ইঞ্জিন সরকার হয়ে আমাদের বাধারঘাট থেকে আখাউড়া আন্তর্জাতিক রেল প্রকল্প, এটাও মোদী প্রধানমন্ত্রী হওয়ার 4 বছর আগে থেকে প্রকল্প শুরু হয়েছে, তখন ঘোষণা হয়েছে, তখন থেকে কাজ শুরু হয়েছে। এবং 2014 সালে যখন এখানে বিজেপি IPFT জোট সরকার হয়, তখনও বলা হয়েছিল রেল মন্ত্রক থেকে আর মাত্র 12-13 মাস পরেই হবে। আজকে 58 মাস হয়ে গেল, এখনও বলা হচ্ছে 2023 লাগবে, অর্থাৎ আগামী 2023 সালেও
আসলে কোন সময়ে এটা চালু হবে তার কোন দিশা নেই, অর্থাৎ সেরকমভাবে উদ্যোগ সেখানে নেই। তারপর তিনি বলছেন যে এই রাজ্যের এই আনারস, কাঁঠাল, আরও কী পণ্য নাকি বিদেশের বাজারে, ইউরোপের বাজারে, মধ্যপ্রাচ্যের বাজারে যাচ্ছে, এবং ত্রিপুরাজ্যের আনারস চাষি, তারপর কাঁঠাল এই চাষি, রাবার চাষিরা নাকি খুব উন্নতি লাভ করছেন। তো এটা প্রদর্শনীর জন্য 2-4টা কাঁঠাল, 2-4টা আনারস প্যাকিং করে সরকারি খরচে বিদেশে পাঠানো হলো, কিছু ছবি টবি তোলা হলো। এতে ত্রিপুরাজ্যের চাষিদের বা সেই যে ফল বা অন্য যারা তাদের সাথে যে সমস্ত উৎপাদকরা আছেন তাদের কি হয়েছে? ত্রিপুরা সরকার কি বলতে পারেন? মাননীয় প্রধানমন্ত্রী কি এই তথ্য জানেন যে এই গত 5 বছরে যে নতুন করে 1 একর আনারস চাষের যে ক্ষেত্র বৃদ্ধি হয়নি, 1 একর যে কাঁঠালের বাগান সম্প্রসারিত হয়নি, বরঞ্চ এগুলো আরও সংকুচিত হয়েছে। যেমন ধান ক্ষেত, পুকুর ভরাট করে বাড়িঘর হচ্ছে, ঠিক তেমনি আনারসের বাগান, কাঁঠাল বাগান এগুলিও কনভার্ট হয়ে সেখানে অন্য কাজে লাগছে, সেখানে চাষের জায়গা বাড়েনি। আর এখানে ত্রিপুরাজ্যের মধ্যে বামপন্থী ফ্রন্ট সরকার থাকার সময়তে রাবার পার্ক হয়েছিল। সেই রাবার পার্কে বহিরাজ্য থেকে অনেক উদ্যোগী এখানে এসেছিলেন। এই 5 বছরে নতুন কোনো উদ্যোগ তো আসেইনি, পুরনো উদ্যোগগুলো যা বন্ধ করে চলে গেছে। কেননা এই যে বুজ্জংনগর যে গ্রোথ সেন্টার টিআইডিসি পরিচালিত, এটা এখন মাফিয়াদের টাকা লুট করা কেন্দ্র। এখানে বাইরের থেকে কোনো উদ্যোগপতি আসেন না। রাজ্যের যারা শিল্পোদ্যোগী তারাও হতাশ হয়ে বসে আছেন, দরজা সব বন্ধ হয়ে আছে। ত্রিপুরাজ্যের মধ্যে যদি নতুন কোনো যে ক্ষেত্র, এটা চাষের ক্ষেত্রে হোক বা বাণিজ্যের ক্ষেত্রে সম্প্রসারিত হয়ে থাকে, সেটা হলো নেশা বাণিজ্য, গাঁজা, ড্রাগ, এসব প্রকৃত বাণিজ্য যার মধ্য দিয়ে লেনদেন হবে, কর্মসংস্থান হবে, এটা কিছুই হয়নি। প্রধানমন্ত্রীকে আরেকটা বিষয়ে খুব ধন্যবাদ, সেটা হলো আদিবাসীদের সম্পর্কে বা আমাদের ত্রিপুরাজ্যের মানুষ একটা অংশ বলে থাকেন ইন্ডিজেনাস পিপল। এটা নিয়ে এই ত্রিপুরাজ্য বা উত্তর পূর্বাঞ্চলে বহু আলোচনা, বহু লড়াই, বহু সংগ্রাম এবং বহু চিন্তাভাবনা। ভারতীয় জনতা পার্টি সাধারণত আদিবাসীদের আদিবাসী বলে না, তারা বলে বনবাসী বা জনজাতি। আজকে অন্তত শুনলাম প্রধানমন্ত্রীর মুখে, আমি পুরো বক্তৃতা শুনেছি, তিনি 2-3 বার আদিবাসীর কথা বলেছেন, আদিবাসী শব্দ ব্যবহার করেছেন। এবং আদিবাসী শব্দ প্রয়োগ করতে গিয়ে তিনি বলেছেন এবার গুজরাটে নাকি যে 27টা আদিবাসী এই অর্থাৎ এসটি রিজার্ভ সিটে 24টাতে বিজেপি জিতেছে। তিনি এই জন্য অর্থাৎ এই গুজরাটের উদাহরণ টেনে আগামী বিধানসভা নির্বাচনে ত্রিপুরা রাজ্যের আদিবাসীরাও যাতে বিজেপির দিকে তাকান, হয়তো এই উদ্দেশ্যে বলেছেন, তিনি বলতেই পারেন। কিন্তু আমি প্রথমত বলবো গুজরাটের আদিবাসীদের অবস্থা কি। এই যে সর্দার বল্লভভাই প্যাটেলের যে স্ট্যাচু বানানো হয়েছে, সেখানে শত শত আদিবাসী পরিবারকে জমি থেকে উচ্ছেদ করে তাদের কোনো ধরনের কম্পেনসেশন না দিয়ে সেখানে সর্দার বল্লভভাই প্যাটেলের এই স্ট্যাচু বসানো হয়েছে। গুজরাটে প্রায় 1 কোটির মতো আদিবাসী। সে গুজরাটে কি
আমাদের এই ত্রিপুরাজ্যের মধ্যে যে লড়াই করে আমরা ষষ্ঠ তপশিল আদায় করেছি, এখন ষষ্ঠ তপশিলকে আরও যে ক্ষমতায়নের জন্য তার হাতে যাতে আরও অর্থ আসে, আদিবাসী এলাকার মানুষ যাতে আরও উন্নত হয়, তার জন্য লড়াই চলছে। এবং বিজেপিও গত বিধানসভা নির্বাচনে তার সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দিয়েছিলেন, তারা এম্পাওয়ার্ড কমিটি করবেন, করবেন। তারপরে পার্লামেন্টে বিল এসেছে, এই বিল আজকে প্রায় 5 বছর ধরে পার্লামেন্টে পড়ে আছে, হিমঘরে পড়ে আছে, একটা কথা উচ্চারণ করলেন না। গুজরাটে জিততে পারে 27টার মধ্যে 24টা, কিন্তু সেখানকার সেই ভোট আদিবাসীদের কিভাবে বিজেপি আদায় করেছে তো সারা দেশ জানে। কি কায়দায়, কালো টাকা, তারপর নানা ধরনের যে প্রলোভন, এগুলো দিয়ে, কাজে এগুলি চলবে না। এবং এই প্রসঙ্গে বলতে গিয়ে তিনি আরেকটা সত্য কথা বলেছেন, তার জন্য আমি এই মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। সেটা বলছেন, आदिवासी विकास के लिए हम बहुत कुछ कर रहा है, इसीलिए हमको गुजरात का चुनाव में हमको आदिवासी लोग वहाँ पे जिताया है। কি করেছেন আমি তার স্টেটমেন্ট দিয়ে বলছি, নরেন্দ্র মোদী সাহেব তিনি যে বক্তৃতা করেছেন সেটা দিয়ে তিনি বলেছেন যে তিনি প্রধানমন্ত্রী হওয়ার আগে নাকি আদিবাসী বাজেটে মাত্র 21,000 কোটি টাকা বরাদ্দ ছিল। তো এটা 8 বছর আগেকার কথা। যদি মুদ্রাস্ফীতি, টাকার মূল্য ধরলে পরে এটা 21 কোটি না, এখনকার সময়ে এটাও 60-70 কোটি টাকা হবে। আর তিনি বলছেন তার সর্বশেষ বাজেটে 88,000 কোটি টাকা বরাদ্দ করেছে, অর্থাৎ 21 কোটি থেকে 88,000। সেদিক থেকে দেখলে প্রায় 60,000 কোটি টাকার ফারাক। কিন্তু যদি এটাকে জিনিসপত্রের দরদাম যেরকম বেড়েছে, মুদ্রাস্ফীতি যেরকমভাবে হয়েছে, এটা হলে কিছুই হয়নি। কিন্তু আমি বলবো যে ভারতবর্ষের অর্থমন্ত্রক এবং তার আগে যখন সাবপ্ল্যান ছিল, ট্রাইবাল সাবপ্ল্যানের যে লিখিত তার যে ছিল, মানে কি বলে, এই ফরমান ছিল যে এই দেশের ট্রাইবাল জনসংখ্যার অনুপাত অনুযায়ী, প্রপোর্শন অনুযায়ী এসটি এসসির বরাদ্দ হবে। 2011-এর এই এসটি পপুলেশন সেন্সাস অনুযায়ী 8.6%, অর্থাৎ প্রায় 9%। এই যে গেল বাজেট, এখন তো প্ল্যান সাবপ্ল্যান নেই, সব মিলিয়ে একটাই, ভারত সরকারের বাজেট হলো 42,000 কোটি টাকা। ভারত সরকারের এই 42,000 কোটি টাকা যদি 9% ধরা হয়, এটা হবে কমপক্ষে 3,400 থেকে 500 কোটি টাকা। হ্যাঁ, 3,04,000 থেকে মানে 3,04,000 বা মানে 5,000 কোটি টাকা, অর্থাৎ প্রায় 3,500 কোটি টাকা। 3.5 লাখ কোটি 3 লক্ষ মানে প্রায় 3.5 লক্ষ কোটি টাকা, সরি। আর প্রধানমন্ত্রী আজকে বলছেন এই আস্তাবলের মঞ্চে দাঁড়িয়ে, हम 88,000 करोड़ हम दिया है 21,000 से। তো আপনি তো কত দিলেন? 42 লক্ষ কোটি টাকার 9% হলে পরে এই 42 লক্ষ কোটি টাকার মধ্যে 88 কোটি টাকা মাত্র 2.9%, অর্থাৎ 2% দিয়েছেন আপনি। তাহলে এই দেশের ট্রাইবাল অংশের জনগণকে 7% তার প্রাপ্য অর্থ আপনি বঞ্চিত করছেন, 7% বঞ্চিত করছেন। অর্থাৎ ট্রাইবালদেরকে ঠকাচ্ছে এই সরকার। তারপর তিনি ত্রিপুরাতে বলেছেন যে উত্তর পূর্বাঞ্চল বা ত্রিপুরার যে বামপন্থী ফ্রন্ট সরকার আসার আগে এখানে ছিল এই সন্ত্রাস হতো, উগ্রপন্থা ছিল। হ্যাঁ, ঠিক, এটা ঘটনা।
তো আজকে এই ত্রিপুরাটা বদলেছে কোথায়? যদিও বামপন্থী ফ্রন্ট সরকার 2018 নির্বাচনের আরও কয়েক বছর আগেই শুধু শক্তি প্রয়োগ করে নয়, রাজনৈতিক উদ্যোগ, পুলিশ, সিআরপিএফকে ব্যবহার করা এবং উন্নয়ন, যে উগ্রপন্থার বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, বিচ্ছিন্নতার বিরুদ্ধে ত্রিফলা আক্রমণ করে, যা সারা দেশে প্রশংসিত হয়েছে। আমাদের রাজ্যের মধ্যেও অতীতের এই কেন্দ্রীয় সরকারের পরামর্শে আমাদেরকেও আফসা, অর্থাৎ মণিপুরে, নাগাল্যান্ডে যেটা আছে সামরিক আইন, যে সামরিক বাহিনী এই উপদ্রুত অঞ্চলে সন্দেহ হলে যে কোনো লোককে গুলি করতে পারে, অ্যারেস্ট করতে পারে, তাকে থানায় প্রডিউস না করলেও চলে, এইভাবে বছরের পর বছর জেলে পচিয়ে রাখতে পারে। এইরকম দানবীয় আইন এখনও চালু আছে এই মণিপুরে এবং নাগাল্যান্ডে। এর বিরুদ্ধে বিরাট জনবিক্ষোভ। আমাদের ত্রিপুরাজ্য আমাদেরকে আমাদের অনিচ্ছা সত্ত্বেও, যেহেতু ত্রিপুরাজ্যের মধ্যে 3 দিকে বর্ডার, বিদেশ থেকে এসে এখানে হামলা হুজ্জুতি করে পালিয়ে যায়, পর্যাপ্ত আমাদের সামরিক আধা সামরিক বাহিনী ছিল না। কেন্দ্রীয় সরকার এই কী বলে এই আইন চালু না করলে পরে আমাদের ফোর্স দেবে না, আমরা করেছিলাম। কিন্তু রাজ্য সরকারই এই সমস্যার সমাধান করে উগ্রবাদী বা সন্ত্রাসবাদী বা ভুল পথে যারা গিয়েছিল তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে এসে তার ত্রিমুখী তার কর্মসূচি, রাজনৈতিক, অর্থনৈতিক এবং প্রশাসনিক, যা সারা দেশে প্রশংসিত হয়েছিল, আমরা করেছি। কিন্তু এই সরকার আসার পর ত্রিপুরাজ্যে তো সেই রক্তক্ষরণ তো চলছেই, আরও ব্যাপক। তখন রক্তক্ষরণ ঘটাতো যে বহিঃশত্রু, দেশবিরোধী শক্তির মদতে যারা সংবিধান মানে না, এই শক্তি তারা ত্রিপুরাজ্যে রক্ত জড়াতো। আর এখন রক্ত জড়াচ্ছে দেশের আভ্যন্তরীণ শক্তি, যারা নিজেদেরকে বলে রাষ্ট্রবাদী। কাজে আগে তো বহিঃশত্রুর কাছে রক্ত জড়ত, এই রক্ত আমরা থামিয়েছি। আর ত্রিপুরাজ্যে এখন রাষ্ট্রবাদী, অর্থাৎ আভ্যন্তরীণ যারা দেশের সংবিধানের শত্রু, আইনের শত্রু, এদের হাতে রক্ত ঝরছে। তো ত্রিপুরা কি এগুলো? বরঞ্চ ত্রিপুরা আজকে পিছিয়ে গেল। কাজে সেদিক থেকে মাননীয় প্রধানমন্ত্রীর এই সফর, একে তো আমাদের বহু কোটি টাকার অপচয় হলো, দীর্ঘ প্রতীক্ষায়, এবং স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষকে যেরকমভাবে দিনভর আটকে রেখে দিল, প্রায় খাঁচাবন্দি করে, কিন্তু খালি হাতে, শূন্য হাতে, ম্লানবদনে আজকে ঘরে ফিরতে হলো। আজকে ত্রিপুরাবাসীর জন্য এটা একটা বলা দুর্ভাগ্যের, আমি কলঙ্ক শব্দটা ব্যবহার করছি না, আজকে বরঞ্চ এটাকে চিহ্নিত করা যাবে একটা দুর্ভাগ্যের দিন, হতাশার দিন, যে ভারত সরকার এবং ত্রিপুরা সরকার, প্রধানমন্ত্রী যে এই রাজ্যের 40 লক্ষ মানুষকে আবার ঢোকা দিলেন। আর তিনি, আমরা আশা করেছিলাম, কারণ ভীষণ ডকুমেন্ট তার মস্তিষ্ক প্রসূত, ভীষণ ডকুমেন্টে এই করবেন সেই করবেন এগুলো বলেছিলেন। ত্রিপুরার যে বেকার যুবকরা, যারা এসটিজিটি, ট্যাট, টিআরবিটি, জেআরবিটি দিয়ে বসে আছেন, নার্সিং পাস করে বসে আছেন, তারপর 10,323, আরও অনেকে স্কিম ওয়ার্কার, এদেরকে বলা হয়েছিল যে এই সরকার, এই ডাবল ইঞ্জিনের সরকার হলে পরে তারা সব রেগুলার হবে। পার্ট টাইম কন্ট্রাক্ট শব্দগুলি তিনি মুছে ফেলবেন থেকে,
সবাই আশা করেছিলেন, এবং বিশেষ করে যারা বিজেপির সমর্থকরা গত 5 বছরে যাদের দারিদ্র্যের বেকারিত্বের সুযোগ নিয়ে এদেরকে এই সমস্ত অপকর্মে লিপ্ত হয়েছে, যাক শেষ মুহূর্তে প্রধানমন্ত্রী এসে অন্তত এদের জন্য কিছু হিল্লে করে যাবে, কিছুই তো হলো না। কাজেই সেজন্য বলছি, আজকে ত্রিপুরাজ্যের জন্য একটা হতাশার দিন, দুর্ভাগ্যের দিন। এভাবে এই দিনটা মানে এই আমাদের এই যে কদিনের প্রতীক্ষা, এইভাবে এটা মানে আমাদের জন্য প্রধানমন্ত্রী কিছুই দিয়ে যেতে পারলেন না, এটা দুর্ভাগ্যের।